শুনতে পাচ্ছেন আমাকে? স্ক্রিন দেখা যাচ্ছে না, একটু জানান। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে দেখি আমরা আমাদের কিছু বাড়ি কাজ ছিল, আশা করি আপনাগুলো পড়ে আসছেন। তো আমরা আগে একটু বাদ রাখছিলাম, সেটাতে একটু পরে যাব। আমরা আগে এই পার্ট টু পড়ে ফেলি। দেখেন যে আঞ্চলিকতাবাদ কি বা আঞ্চলিকতাবাদ এই ব্যাপারটা গুরুত্ব বা উপ আঞ্চলিকতা কি, আঞ্চলিকীকরণ কি, ব্যাপারটা খুবই সহজ। ঠিক আছে, মানে এই কন্টেন্ট গুলো না আপনারা ট্রাই করবেন না, মানে একবার বুঝেই লিখে ফেলতে, কেমন মুখস্থ করা ট্রাই করবেন। তখন যেটা হবে আপনার জন্য পড়াটা একটু বেশি হয়ে যাবে। মানে এখানে ধরেন 250-300 প্রশ্ন আছে, এতগুলো প্রশ্ন তো আসলে পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করা সম্ভব না। এগুলো হচ্ছে আপনি বুঝবেন, এরপর লিখবেন, কেমন? তাহলে আঞ্চলিকতাবাদ হচ্ছে কোনো বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে এবং সে অঞ্চলের উন্নয়ন এবং বিকাশের কথা ভেবে ওই এলাকার মানুষজনের মধ্যে যে ঐক্যের চেতনা সৃষ্টি হয়। সবাই যে একসাথে থাকতে আছে, একসাথে বাণিজ্য করতে আছে, তারপর সাংস্কৃতিক বিষয় এক্সচেঞ্জ করতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আঞ্চলিকতাবাদ। ঠিক আছে, তার মানে হচ্ছে যেমন ধরেন হচ্ছে এই ধরেন সার্ক, ঠিক আছে, আপনার বা আসিয়ান কিংবা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো একটা আঞ্চলিকতাবাদের মতো। মানে একটা অঞ্চলের সবাই চিন্তা ভাবনা করলো যে আমাদের অনেকগুলা কমন ফ্যাক্টর আছে, কমন নিড আছে, ডিমান্ড আছে। ঠিক আছে, এবং আমরা যদি একসাথে থাকি তার অনেকাংশে আমরা কি করতে পারবো, সর্ট করতে পারবো, আমরা মিট করতে পারবো। ঠিক আছে, আমরা হচ্ছে একজন একজনকে প্রোটেক্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখেন এটাই হচ্ছে কি আমাদের আঞ্চলিকতাবাদ। আপনার আঞ্চলিকতাবাদ যত বাড়বে আপনার আন্তর্জাতিকতাবাদের প্রভাব তত কমবে। যেমন ধরেন হচ্ছে আগে যেটা হইতো, আমি যদি বিজনেস করতে চাইতাম তখন আমি হচ্ছে ডাব্লিউটিও, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন সরি ধরেন ইউএনও, ইউএন, এগুলার আপনার হচ্ছে এগুলা কি করতাম, ওদের সাপোর্ট নেওয়ার ট্রাই করতাম বা ওদের সাথে ডিল করতাম আর কি। আমি দেখতেছি এখন এখন আসলে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে ধরুন হচ্ছে আসিয়ান, ঠিক আছে, আমি যেখানে ব্যবসা করতে যাচ্ছি, তো ওইখানে হচ্ছে যে আঞ্চলিক যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোর সাথে সরাসরি ডিল করলে ব্যাপারটা আমার জন্য আরো বেশি প্রফিটেবল। ঠিক আছে, আমার আর ওই আপনার ইউরোপে কোনো দেশের সাথে ডিল করতে হইলে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে ধরুন আপনি আসিয়ানে বা 10টা দেশ আছে, কারণ আপনি 10টা দেশের সাথে হচ্ছে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে পারেন। আবার আপনি চাইলে সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা ডিল করে ফেলতে পারেন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের কিছু সহজ সুবিধা আর কি। এখন দিন দিন হচ্ছে আঞ্চলিকতাবাদের পরিমাণ কিন্তু বাড়তেছে, প্রতিটা জায়গাতে হচ্ছে আপনার কি একটা ব্লক পলিটিক্স চলে আর কি। ঠিক আছে, ইউরোপটা যেহেতু আপনার মোটামুটি ছোট এবং অনেকগুলো কান্ট্রি, বাট খুবই ছোট ছোট কান্ট্রি, ওরা একসাথে থাকতেছে। কিন্তু এশিয়াটা অনেক বড় কান্ট্রি, ওদের হচ্ছে আপনার কালচারাল ডিভাইডেশন আছে, সিভিলাইজেশনাল ডিভাইডেশন আছে। ঠিক না, আমরা ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে দেখি যে পাশাপাশি দুইটা কান্ট্রিতে দুই ধরনের সিভিলাইজেশন চলে। পাকিস্তানের একরকম, ইন্ডিয়াতে একরকম, চীনে একরকম, জাপানে আরেক রকম। ঠিক আছে, তাহলে দেখেন এত কমপ্লেক্সিটির জন্য এই এশিয়াতে গিয়ে অনেকগুলো ভাগ আমি পাই। আমি মিডল ইস্ট পাই, আমি হচ্ছে গালফ পাই, মিডল ইস্ট অর্ধেকে পাই, আমি সাউথ এশিয়া পাই, আমি সাউথ ইস্ট এশিয়া পাই, আমি আমি ফার ইস্ট এশিয়া পাই। না, এটা অনেক বড় একটা। ঠিক আছে, কিন্তু ছোট ছোট জায়গাতে একটাই থাকে আর কি। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আপনার আফ্রিকা, আফ্রিকা যদিও বড়, ঠিক আছে, যদিও আফ্রিকা বড়, বাট কান্ট্রি গুলো সেভাবে স্ট্রং না। তো ওরাও দেখা যাচ্ছে আপনার কি আফ্রিকান ইউনিয়ন দিয়ে ট্রাই করতেছে দাঁড়ানো আর কি। ঠিক আছে, তো এখন আপনার জাতিসংঘের ভূমিকা বা জাতিসংঘের প্রভাব দিন দিন কমতেছে। যেমন গতকাল থেকে আপনার গত পরশু থেকে বলা যায় পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা ভালো ক্যাওস চলতেছে। জাতিসংঘ কি করলো, জাতিসংঘ একটা মানে একটা একটা আহ্বান জানাইলো যে উত্তেজনা পথ পথ কি করে ছেড়ে তোমরা হচ্ছে ইয়াতে চলে আসো, শান্তির পথে চলে আসো। তাহলে এই ধরনের ছোটখাটো কিছু আহ্বান জানানো ছাড়া কিন্তু আপনার জাতিসংঘ খুব একটা স্ট্রং স্টেপ নিতে পারতেছে না। ঠিক আছে, বা জাতিসংঘকে স্টেপ নিতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে আপনার, এটা হইতে পারে আপনার ইয়ার জন্য, সিকিউরিটি কাউন্সিলের জন্য,
কিংবা হইতে পারে হচ্ছে বা ইউএস বা কোনো একটা P5 বা খুবই শক্তিশালী কোনো সদস্যের একটা পার্সোনাল আপনার বেনিফিটের জন্য আর কি, কেমন? তো ইউএন যত ব্যর্থ হওয়া শুরু করছে, ইউএন যতই ব্যর্থ হওয়া শুরু করছে, ততই ওই কান্ট্রিগুলো, যে কান্ট্রিগুলো হচ্ছে আপনার একটু ভলারেবল, তারা ভাবলো যে আমরা ইউএন এর সাথে না থেকে আমরা নিজেরাই নিজেদেরকে আবার যৌথ যৌথ কালেকটিভ সিকিউরিটি বলা যায়, ঠিক আছে, বা কালেকটিভ সাপোর্ট বলা যায়, এটা এনশিওর করতে যাচ্ছে। তখনই হচ্ছে আপনার আঞ্চলিকতাবাদের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এখান থেকে একটা সংজ্ঞা পড়বেন আগের মতো, একটা ব্যাখ্যা দিবেন, একটা সূচনা দিবেন, ব্যাপারটা ব্যাখ্যা করবেন, একটা সংজ্ঞা দিবেন, ঠিক আছে, একটা ক্লোজিং রাখবেন। এই হচ্ছে গুরুত্ব নিয়ে আসছে। আঞ্চলিকতাবাদ কিন্তু এখন প্রচুর বাড়ছে, ঠিক আছে। এখন শুধু আঞ্চলিকতাবাদ না, এখন উপ আঞ্চলিকতাবাদ দেখা দিচ্ছে। তাহলে আঞ্চলিকতাবাদ হচ্ছে মূলত দেখেন যেমন আসিয়ান, একটা কানেক্টিং বডি থাকতে হবে বা একটা কানেক্টিং ফ্যাক্টর থাকতে হবে। যেমন ধরেন আপনার সাউথ এশিয়ার মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে, ওরা কিন্তু একসাথে থাকতে পারবে না। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা কমন ফ্যাক্টর থাকতে হবে, বাইন্ডিং ফ্যাক্টর বলি আর কি এটা আমরাকে। যেমন আপনি ইউরোপকে চিন্তা করে দেখেন, যে ইউরোপের সবগুলো কান্ট্রির মধ্যে কিছু হলেও একটা কমন ফ্যাক্টর থাকে। হয়তো বেশিরভাগ মানুষ একই ভাষায় কথা বলতেছে, কিংবা হচ্ছে আপনার একই কাজ করতেছে, কিংবা হচ্ছে ওদের ফুড হ্যাবিট সেম, কাছাকাছি কিছু না কিছু থাকে। হ্যাঁ, আবার আপনি দেখেন আমাদের সাউথ এশিয়াতে বেশিরভাগই ভাত খাচ্ছে বা রুটি খাচ্ছে। হ্যাঁ, এই টাইপের কিছু না কিছু ফ্যাক্টর থাকবে। ঠিক আছে, এখন আপনি মিডল ইস্ট এবং হচ্ছে যদি আপনি যদি আফ্রিকান ইউনিয়নকে এক করতে চান, ঠিক আছে, তাহলে আপনি দেখবেন যে কিছু না কিছু কি গ্যাঞ্জাম হচ্ছে, কারণ ওদের মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি। তাহলে আপনি আর্থসামাজিক রাজনৈতিক সহমর্মিতা এবং সহযোগিতা আঞ্চলিকতাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা করা। শুধু আপনার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ না, এটা হচ্ছে যে কোনো সংকটের সময় দেখবেন যে আপনাকে হচ্ছে কি একজন একজনকে হেল্প করতেছে। তারপর সাংস্কৃতিক সামাজিক আচার আচরণে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যম। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাংস্কৃতিক এবং হচ্ছে সামাজিক আচার আচরণ প্রায় কাছাকাছি থাকে, কারণ আঞ্চলিকতাবাদ সিস্টেমটা হচ্ছে এরকম, একটা অঞ্চলের মানুষ একসাথে থাকে, তাদের মধ্যে কিছু না কিছু মিল থাকবে আর কি। তারপর রাষ্ট্রগুলো নিরাপত্তা রক্ষার জন্য হচ্ছে একে অপরকে সহযোগিতা করবে, ভৌগোলিক দূরত্ব কমিয়ে বিশ্বায়নকে উদ্বুদ্ধ হবে, এগুলো নিজের মতো লিখতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আঞ্চলিকতাবাদের পরে উপ আঞ্চলিকতাবাদ আসছে। যে আপনার প্রথমে পুরো পৃথিবী একসাথে ছিল ইউএন এর মাধ্যমে, কেমন? এরপরে তারা দেখলো না, ইউএন তো ঠিক করে কাজ করতেছে না, এত বড় একটা সংগঠন, তাহলে আমি বাদ দেই, আমি শুধু ইউরোপটা একসাথে থাকি বা এশিয়াটা বা সাউথ এশিয়াটা একসাথে থাকি। আবার সাউথ এশিয়াটা দেখা যাচ্ছে একটু অনেকগুলা কান্ট্রি না, 8টা কান্ট্রি, গ্যাঞ্জাম, ওই দেশ, আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ, ভারতের সাথে পাকিস্তানের গ্যাঞ্জাম। ঠিক আছে, এই ধরনের গ্যাঞ্জামের জন্য এটাও ঠিক করে পারফর্ম করা টাফ হয়ে যায়। তখন ওই আঞ্চলিকতাবাদের ভিতরেও ছোট 2-3টা কান্ট্রি বলে, কান্ট্রি নিজেরা বলে যে ঠিক আছে আমরা আলাদাভাবে একটা সংগঠন ফর্ম করি। পয়েন্টটা বোঝেন? তাহলে প্রথম থাকবে হচ্ছে আন্তর্জাতিক একটা সমন্বিত ব্যবস্থা, ধরেন ইউএন। ঠিক আছে, এটার পরে থাকবে হচ্ছে আপনার কি, যে আপনার বলো যে ইউএন ঠিক করে কাজ করতে পারতেছে না, তাহলে আমরা আমরা সাউথ এশিয়ান কান্ট্রি গুলো একসাথে থাকি, একসাথে ব্লক তৈরি করি, এই ব্লকটা তৈরি হলো। এখন সাউথ এশিয়ার মধ্যে অনেক গ্যাঞ্জাম, ঠিক আছে, তখন বললো যে ঠিক আছে ওরা গ্যাঞ্জাম করুক, আমরা 3টা কান্ট্রি তো ভালো আছি, 3টা কান্ট্রি মিলে একটা ব্যবসা করি বা একটা প্রোগ্রাম করি, একটা কিছু করি। তাহলে দেখেন, তাহলে আঞ্চলিকতা বাদের ভিতরে আপনার অন্য যদি আপনার কয়েকটা কান্ট্রি মিলে একটা 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 কোলাব গঠন করে, তাহলে সেটা হচ্ছে উপ আঞ্চলিকতাবাদ। বুঝছেন? যেমন সার্ক হচ্ছে 8টা কান্ট্রি, সার্ক একটা আঞ্চলিক সংগঠন। এই সার্কের মধ্যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, এই 4টা কান্ট্রি মিলে একটা করিডোর গঠন করছে ব্যবসার জন্য। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে উপ আঞ্চলিকতাবাদ। বুঝছেন নাকি বলেন আমাকে? বুঝে গেছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা এত আস্তে কথা বলতেছেন, সম্ভবত ঘুম থেকে উঠছেন মাত্র, না? আচ্ছা,
তাহলে দেখেন, তাহলে উপ-আঞ্চলিকতা বাধা হচ্ছে কি বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করে, রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কগুলো শক্তিশালী হয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। যত বড় সংগঠন তত সমস্যা। ঠিক আছে, আপনার যদি পার্টিসিপেন্ট বেশি থাকে তাহলে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন না। তো সবার কথা শুনতে হবে, একটা ডিসিশনে আসতে হবে। কিন্তু আপনি একটা উপ-আঞ্চলিকতা বাদে আপনি একজন, তিনজন বা চারজন মিলে কাজ করেন, তখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। ঠিক আছে, ক্ষুদ্র রাষ্ট্রের গুরুত্ব বৃদ্ধি পায়। তারপরে ধরেন হচ্ছে আপনার বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়, এগুলো এরকম আর কি। আঞ্চলিকীকরণ হচ্ছে কি, আঞ্চলিকীকরণটা হচ্ছে আঞ্চলিকতাবাদের সাথে একসাথে পড়বেন। এটা হচ্ছে ধরেন ওই যে আঞ্চলিকীকরণের মাধ্যমে হচ্ছে আপনার আঞ্চলিকতাবাদ সৃষ্টি হয়। তাহলে এটা আসলে ওই যে এটা আগে তো দরকার ছিল কোশ্চেনটা। তাহলে আঞ্চলিকীকরণ হচ্ছে কি, যে একটা অঞ্চলের আপনার অনেকগুলো মানুষ কান্ট্রি যখন ভাবে যে আচ্ছা আমরা যদি একসাথে থাকি আমরা পরস্পরকে সাপোর্ট করতে পারবো, আমাদের ফুড হ্যাবিট সেম, আমাদের পলিটিক্যাল কালচার সেম, আমার হ্যাঁ, তো আমরা চলো একসাথে একটা টিম বানাই, একটা লিগ বানাই। এটাই হচ্ছে আঞ্চলিকীকরণ, এই থটটা, এই ফিলোসফিটা। ঠিক আছে, তাহলে দেখেন যে একই অঞ্চলে বসবাসরত বিভিন্ন দেশ বা জাতিগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রয়োজন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। ওই অঞ্চলে কোনো দেশের সাংস্কৃতিক কর্মসূচিতে অন্য দেশে প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, দেখেন ব্যাপারটা যদি আমি একটু ব্যাখ্যা করি, এটা খুবই সহজ। যেমন ধরেন হচ্ছে বাংলাদেশ হচ্ছে, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, এই তিনটা কান্ট্রি হচ্ছে খুব ভালো ফ্রেন্ড টাইপের। ঠিক আছে, বাংলাদেশ ম্যাক্সিমাম ইম্পোর্ট করে ইন্ডিয়াতে, এক্সপোর্ট করে মিয়ানমারে, মিয়ানমার করে ইন্ডিয়াতে। তার মানে এই তিনটা দেশের মধ্যে ম্যাক্সিমাম বিজনেস এই তিনটা দেশের মধ্যে সীমাবদ্ধ। এই তিনটা দেশ পরস্পর একসাথে থাকলে তারা স্বয়ংসম্পূর্ণ প্রায় বলা যায়। তাহলে এই তিনটা দেশ বলা হচ্ছে বিম। ঠিক আছে, এই তিনটা দেশ হচ্ছে কি করবে, একসাথে থাকবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের, যদি এটা যদি একটা অঞ্চল হিসেবে থাকে তাহলে সেটা আঞ্চলিকীকরণ হয়ে যাবে। ঠিক আছে, এটাই, এখানে আমার কিছু নাই। তাহলে আঞ্চলিকতাবাদ আর আঞ্চলিকীকরণের পার্থক্য, এটা আসলে খুবই একটা উইয়ার্ড পার্থক্য। এই টাইপের কিছু কোশ্চেন আসলে খুবই বিরক্ত লাগে আমার। তারপর ধরেন সার্বভৌম সমতার মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য মানে এটা একটা ফিলোসফি আর এটা হচ্ছে অ্যাক্টিভিটি, পার্থক্য কি আছে আমি ঠিক জানি না। ঠিক আছে, এটা কিছু নাই, এটা একই জিনিস প্রায়। এই আঞ্চলিকীকরণের মাধ্যমে আঞ্চলিকতাবাদ প্রসার লাভ করে, এটাই আর কি। ঠিক আছে, যে আপনার পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে যখন একটি নির্দিষ্ট অঞ্চলের রাষ্ট্রগুলো কোনো সাধারণ প্ল্যাটফর্মে এসে তাদের রাজনৈতিক ইচ্ছার বহিঃপ্রকাশ করে। মানে একটা অঞ্চল, এটা অনেক কঠিন করে লিখছে, এটা ওই লিখবেন, একটা অঞ্চল অনেকগুলো কান্ট্রি যদি একসাথে থেকে তাদের সামাজিক রাজনৈতিক ভাবে হচ্ছে লাভবান হতে চায় পরস্পরের মাধ্যমে, সেটা আঞ্চলিকতাবাদ। ঠিক আছে, আঞ্চলিকীকরণ হচ্ছে ওই জিনিসটা এক্সিকিউট হওয়া, বুঝছেন, ওই জিনিসটা এক্সিকিউট হওয়া, এটাই। আর আঞ্চলিকীকরণ হচ্ছে, আঞ্চলিকতাবাদ হচ্ছে আপনার এটা লিজম বলে না, যেমন যে কোনো বাদের নিচে আমরা পাই না, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ঠিক আছে, তার রিজিয়নালিজম, মানে বাদ আর কি। আর এটা হচ্ছে রিয়েল রিজনালাইজেশন, মানে হচ্ছে এটাকে বাড়ানো, নাউন করা হয়েছে এটাকে। ঠিক আছে, এখানে কিছু নাই, এটা পড়ে। আচ্ছা, নর্থ সাউথ গ্যাপ তো পড়ে ফেলছি না, আপনাদের কাউকে এটাকে দেখাইতে হবে আবার, বলেন তো নাকি স্কিপ করে যাব? জি ভাইয়া, একটু বলেন। আচ্ছা, নর্থ সাউথ গ্যাপটা হচ্ছে কি, যে আপনার সাধারণত আপনার উপরের দিকে কান্ট্রি গুলা, ঠিক আছে, আপনার ম্যাপের আর কি, গ্লোবের উপর দিয়ে কান্ট্রি গুলো একটু বড় টাইপের থাকে আর কি। ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে আমেরিকা, ইউরোপ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। ঠিক আছে, আর গরিব কান্ট্রি গুলো নিচের দিকে থাকে আর কি। ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে আপনার হচ্ছে আফ্রিকা বা সাউথ ইস্ট এশিয়া, লাতিন আমেরিকা কিন্তু তো বেশি বড় লোক না। ঠিক আছে, তাহলে এই তখন থেকে একটা থট আসছে, থটটা হচ্ছে কি, আপনার যে বড় কান্ট্রি গুলো হচ্ছে নর্থের কান্ট্রি, আর গরিব কান্ট্রি গুলো হচ্ছে কি সাউথের কান্ট্রি আর কি। ঠিক আছে, তাহলে দেখেন, এখন এটা মূলত অর্থনৈতিকভাবে ডিফাইন করে, এটা ভৌগোলিক অবস্থানের উপর ডিফাইন্ড হয় না। ঠিক আছে, যেহেতু ম্যাক্সিমাম কান্ট্রি নর্থে এবং ওরা বড় লোক, তাহলে রিচ কান্ট্রি মানে হচ্ছে নর্থের কান্ট্রি। এখন অস্ট্রেলিয়া ধরেন হচ্ছে আপনার সাউথের কান্ট্রি, একদম টপ মোস্ট সাউথে, ঠিক না, লাস্টের দিকে না, একদম শেষ কান্ট্রি বলা যায় আর কি। ওরাও অর্থনৈতিকভাবে অনেক উন্নত, সেজন্য ওদেরকে সাউথের কান্ট্রি না বলে কিসে বলতেছে, নর্থের কান্ট্রি বলতেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার
আপনি যদি অর্থনৈতিকভাবে একটু শক্তিশালী হন আপনাকে নর্থের কান্ট্রি বলবে, আর যদি একটু একটু আপনার হচ্ছেন একটু গরিব টাইপের হন আপনাকে সাউথের কান্ট্রি বলবে। তো ওদের আরো কিছু পার্থক্য দেখা যায়। তো বড় হলে মানে ধরেন ইউএস আপনি জাস্ট কম্পেয়ার করতে পারেন ইউএস এবং বাংলাদেশকে নিয়ে, ঠিক আছে? যে ইউএস এর হচ্ছে আপনার 95% আপনার দেশে আর কি উত্তরের সবগুলো প্রায় সবগুলো দেশে হচ্ছে আপনার খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু একদম প্রপারলি পাওয়া যায়। আর দক্ষিণের দেশগুলোতে আসলে এগুলা পাওয়া যায় না। তারপর উত্তরের দেশগুলো মানে ইউএসএ তে কি আপনার প্রযুক্তি ভিত্তিক অর্থনীতি রয়েছে, আর দক্ষিণে হচ্ছে কি প্রযুক্তি একটু শর্ট থাকে, ঠিক না, স্বাভাবিকভাবে। তারপর হচ্ছে আপনার উত্তরের দেশের জনসংখ্যা কম থাকে না, যেমন মাইনাস ফিগারে অনেকগুলো কান্ট্রির জনসংখ্যা বৃদ্ধি হার মাইনাস, আপনারা জানেন, মানে ওদের জনসংখ্যা অ্যাকচুয়ালি হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তো এখন আবার দক্ষিণের দেশে আপনি দেখেন যে সবগুলো বেশিরভাগ দক্ষিণের দেশে হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি হার খুবই বেশি, ঠিক আছে? এবং বিশ্বের আপনার অন্যতম বেশি জনসংখ্যার দেশগুলো ঘনত্বের দেশগুলো হচ্ছে কোথায় আপনার দক্ষিণে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার এই উৎপাদনশীল যে উত্তরের দেশগুলো হচ্ছে অনেক বেশি প্রোডাকশন করতে পারে কারণ ওদের হচ্ছে টেকনোলজি হাই, আর নিচের বা দক্ষিণের দেশগুলো হচ্ছে প্রোডাকশন লেভেল লো থাকে কারণ টেকনোলজি খুবই পুর লেভেলে থাকে, ঠিক আছে? তারপর উত্তরের দেশগুলো হচ্ছে অনেক সমৃদ্ধ উন্নত, এগুলো পিছিয়ে আছে, এগুলো আর কি, ঠিক আছে? নর্থ সাউথ গ্যাপ বলা হয়। নর্থ সাউথ গ্যাপ হচ্ছে আমরা কি কি হিসেবে কাউন্ট করি মোস্টলি ইকোনমিক্যাল সেক্টরে, ঠিক আছে? আর একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট গ্যাপ, ঠিক আছে? ইস্ট ওয়েস্ট গ্যাপ হচ্ছে আমি কালচারাল দিকে কাউন্ট করি, ঠিক আছে? আর আরেকটা আমরা পাই হচ্ছে বিগ স্টেট, আরেকটা পাচ্ছে স্মল স্টেট। এটা আমরা মিলিটারি দিক থেকে কাউন্ট করি। মিলিটারির দিকে বড় হইলেই বা স্ট্রং হইলেই সেটা বিগ স্টেট। ওর আপনার ভৌগোলিক আয়তন গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আয়তন ছোট হইলেও যদি যেমন ইসরায়েল একটা বিগ স্টেট, উত্তর কোরিয়াকে বিগ স্টেট বলা যায় যদিও ইন্টারন্যাশনালি বলা হয় না, ওদের কান্ট্রি হিসেবে কাউন্ট করে না। তো ইসরায়েলকে বিগেস্টলি কাউন্ট করে যদি এটা খুবই ছোট একটা কান্ট্রি। আবার দেখেন ইউক্রেন কিংবা হচ্ছে ধরেন অনেক বড় বড় কান্ট্রি আছে আফ্রিকার, ঠিক আছে? ধরেন আলজেরিয়া ওরা স্মল স্টেট কারণ হচ্ছে ওরা কি মিলিটারি ভাবে ওইভাবে সাউন্ড না, ঠিক আছে? তাহলে এই তিনটা মাথায় রাখবেন, একটা ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আর একটা হচ্ছে কি বিগ স্মল। ওকে, বুঝে গেছে? আচ্ছা, বৈশ্বিক দায়িত্ব বলতে কি বোঝায়, খাদ্য কূটনীতি বলতে কি বোঝায় ভাই? ব্যাপারটা খুবই সহজ, এগুলো নিজে পড়বেন। বৈশ্বিক আপনার হচ্ছে কি বৈশ্বিক দায়িত্ব মানে কি এটা নিজেটা পড়ার মতো মেচিউর হয়ে গেছে, নিজেরা পড়বেন। খাদ্য কূটনীতি দেখি এটা হচ্ছে এটাও পারবেন, খাদ্য জাতীয়তাবাদ এবং খাদ্য কূটনীতি। খাদ্য জাতীয়তাবাদের ব্যাপারটা হইতেছে এরকম যে যেমন আমরা প্রায় সময় দেখি যে আমাদের পুরো পৃথিবীর মধ্যে কিন্তু কোন একটা কান্ট্রি সবকিছুতেই একদম সাউন্ড না। ধরেন একটা কান্ট্রি কখনো সব প্রোডাক্ট যে ওর 100% প্রোডাক্ট যা লাগবে সবকিছুতেই সে স্বয়ংসম্পূর্ণ, এটা হয় না, ঠিক আছে? খাদ্যের ক্ষেত্রে এটা আরো বেশি হয় না কারণ খাদ্য প্রোডাকশনের জন্য আপনার সয়েল লাগবে, বিভিন্ন সয়েলে বা বিভিন্ন ক্লাইমেটে বিভিন্ন টেম্পারেচার বিভিন্ন আপনার প্রোডাক্ট বেশি প্রডিউস হয়। তো দেখা যাচ্ছে আপনার কি করা লাগবে ভাই, আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে। এখন এই যে কোভিড বা বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের সময় যেটা হয় আর কি, যে এক মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, ঠিক আছে? তাহলে কি হয় যেমন আচ্ছা আমাদের হচ্ছে সিম্বা আছে, ও যে প্রচুর ডিস্টার্ব করতেছে বুঝছেন। যাই হোক দেখেন, তাহলে আপনার এই যে ন্যাচারাল ডিজাস্টার হয়, হ্যাঁ কোভিড হইলো বা বিভিন্ন ধরনের ধরেন বন্যা হইলো, সাইক্লোন হইলো, ওয়ার্ল্ড ওয়াইড আপনার হচ্ছে কি হয়ে গেছে, ডিজাস্টার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন ধরেন আপনি ধরেন আপনি হচ্ছেন চাল রপ্তানি করেন, ঠিক আছে? এখন আপনার দেশেও বন্যা হইলো, ঠিক আছে? এরকম 10টা দেশে বন্যা হইলো, ঠিক আছে? এখন আপনি চাল রপ্তানি করবেন, এখন আপনি প্রথম ফোকাস কি দিবেন জানেন? আপনি প্রথম ফোকাস দিবেন আপনার দেশের জনগণ যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি বা প্রপারলি পর্যাপ্ত পরিমাণে চাল পায়, এরপরে তো আপনি রপ্তানি করতে যাবেন, ঠিক আছে? এখন যেহেতু 10টা দেশে বন্যা হয়েছে, চাল হচ্ছে তাদের নাই, তারা ইম্পোর্ট করতে যাচ্ছে, তখন ওরা কি করে জানেন? চালের দাম বাড়ায় নেগোশিয়েট করে।
নিলাম করে যে কে কত টাকা দিয়ে চালটা নিবে। তাহলে এটা হচ্ছে একটা একটা ব্যাড মুভ আর কি। যেমন আপনার এই কাজটা ইন্দোনেশিয়া করছিল। ইন্দোনেশিয়া কি করছিল বলেন তো? আপনার কিছু দিনের জন্য পাম অয়েল রপ্তানি বন্ধ করে দিচ্ছে। তো বন্ধ করে দেওয়ার কারণে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে তেলের দাম বেড়ে গেছে। এরপরে হচ্ছে তারা বাজারে তেল ছাড়া শুরু করছে। এতে ইন্দোনেশিয়ার সুবিধাটা কি বলেন তো? সুবিধাটা হচ্ছে, ধরেন আগে তেলের দাম ছিল 10 টাকা, সে আপনার 5 লিটার বিক্রি করে সে হচ্ছে 50 টাকা কামাইতো। এখন তেলের দাম হচ্ছে আমার কত টাকা ধরেন হচ্ছে আপনার আপনার ধরেন 20 টাকা, ডাবল হয়ে গেল। সে কিন্তু 2.5 লিটার দিয়ে 50 টাকা কামাই ফেলতেছে। তাহলে সে এক্সাক্ট পরিমাণ আপনার 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 ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হচ্ছে, কিন্তু তার 50% তেল রপ্তানি করে, তার মানে তার রিসোর্স কিন্তু তার কাছে রয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন আপনার এই যে ধরেন ইন্ডিয়া এই কাজটা করছে মাঝখানে, চিনি রপ্তানি বন্ধ করছে, পেঁয়াজ রপ্তানি বন্ধ করছে। ওদের কিন্তু খুব বেশি পেঁয়াজ মানে ঘাটতি ছিল না, স্টিল ওরা বন্ধ করছে। অ্যাকচুয়ালি বন্ধ করছে কেন? ওরা বন্ধ করার ক্ষেত্রে সরাসরি আপনার বাজারের যোগান কমানোর কথা বলতে পারে না, ওটা সুন্দর না, ঠিক না? তখন ওরা বলে যে আমার নিজস্ব বা আমার নিজের দেশের চাহিদা বেশি, তো আমি নিজের দেশের মানুষের চাহিদা ফিল আপ করবো, এরপরে গিয়ে আমি এক্সপোর্ট করব। এটা এটা ওরা শো করে আর কি। এটাই হচ্ছে ফুড ন্যাশনালিজম। যখন আপনি এক্সপোর্টে যাবেন তখন আপনি সবার আগে ট্রাই করবেন আপনার দেশের মানুষ যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি বা প্রপারলি ফুডটা পায়। এরপরে বাদ বাকিটা হচ্ছে আপনি এক্সপোর্ট করবেন। তো এটাকে বলে হচ্ছে ফুড ন্যাশনালিজম, ঠিক আছে? তো এখানে কিছু জিনিস উদাহরণ দেখাইছে। যেমন হচ্ছে আপনার, যেমন ইউক্রেন সংকটের সময় আপনার ভারত গম রপ্তানি নিষিদ্ধ করছে। ইউক্রেন হচ্ছে সয়াবিন রপ্তানি করতে পারছে না, নিজেও সয়াবিন রপ্তানি করতে পারতেছে না। ঠিক আছে, দেখেন এখানে আপনার একটু মজার ব্যাপার, এখানে কিন্তু একটু মানে বইটার মধ্যে কনসেপ্ট একটু মানে কমপ্লেক্স করে ফেলছে। একটু দেখেন যে ধরেন কোনটা ফুড ন্যাশনালিজম, সেটা হচ্ছে যে ইউক্রেন গম রপ্তানি করতে পারতেছে না। এখন ইউক্রেন গম রপ্তানি করতে পারতেছে না, তো ভারত কেন গম রপ্তানি নিষিদ্ধ করবে? এইটা হচ্ছে মেইন ইস্যু। যে আপনার ইউক্রেনের গম রপ্তানি করতে পারতেছে না ডাজন্ট মিন দ্যাট যে ভারতের গম রপ্তানি কমে গেছে। এইটা ফুড ন্যাশনালিজম না, বুঝছেন? মানে এখানে একটু কম ইয়া করে ফেলছে, মাঝখানে ঝামেলা করে ফেলাইছে। ঠিক আছে। তো ইউএন আপনার তেল রপ্তানি করতে পারতেছে না। তো ইউএন তেল রপ্তানি করতে না পারলে কি আপনার এই ইন্দোনেশিয়াতে তেল উৎপাদন কমে যাবে? ইন্দোনেশিয়া তো ঠিক লেভেলে তেল রপ্তানি করতে পারতো। তাহলে ইন্দোনেশিয়া বা ভারত যে কাজটা করে আর কি, বা আপনার এক্সপোর্টাররা যেটা করে, ধরেন আপনার 5টা দেশ থাকে হচ্ছে কি তেল রপ্তানিকারক, এর মধ্যে 2টা দেশ তেল রপ্তানি করতে পারতেছে না বিভিন্ন ইস্যুতে, বাকি 3টা দেশও তেল রপ্তানি করা কমায় দিবে। কেন বলেন তো? কেন? দাম যাতে বেশি দাম থাকে। বাড়ানো যায় পরবর্তীতে। দাম বাড়ানো যায়। ঠিক আছে, এটা হচ্ছে বড় সমস্যা। ঠিক আছে। যে- এখন দেখেন, এটা কার্টেল বলে না? ঠিক আছে। ঠিক আছে, কার্টেল হচ্ছে কি? কার্টেল কি? একই ধরনের প্রোডাক্ট যারা প্রডিউস করে তারা যদি হচ্ছে একসাথে একটা টিম ফর্ম করে, সেটা কার্টেল বলা হয়। না প্রিলিতে পড়ে আসছেন কিন্তু, দেখেন বা কালকেও বলছি যে রিকেন হচ্ছে আপনি এতদিন যা পড়ে তবে এটা আসছেন। কি ভাই অনেকটা সিন্ডিকেটের মতো অনেকটা হ্যাঁ, কার্টেলটা? এটা সিন্ডিকেট। অভদ্র ভাষায় সিন্ডিকেট বলি, ভদ্র ভাষায় কার্টেল বলি আর কি। হ্যাঁ, এখন তো আপনি সৌদি আরবকে সিন্ডিকেট বলতে পারবেন না, তাহলে তো সমস্যা। ওরা কার্টেল বলতেছে আর কি। ঠিক আছে? তো ওরাকে সিন্ডিকেট টাইপের, ওরা হচ্ছে আপনার যেমন ধরুন হচ্ছে আপনার যখন আপনার গ্যাঞ্জাম লাগলো, ঠিক আছে, রাশিয়ার সাথে গ্যাঞ্জাম লাগলো, আপনার যুদ্ধ লাগলো ইউক্রেনের, তখন হচ্ছে আপনার ওপেক, ওপেক মানে অ্যাকচুয়ালি সৌদিকে বলছে তেল এক্সপোর্ট বাড়াইতে। সৌদি বাড়াই তো নাই, সাথে কমায় দিছে। ওই যে আপনাদেরকে বললাম আর কি, তখন হচ্ছে আপনার বাইডেন ইস্যুর সাথে হচ্ছে কার ওই যে জামাল খোরশেদি ইস্যু নিয়ে হচ্ছে। ঠিক আছে, 1 মিনিট। ঠিক আছে,
জামাল খোরশেদি ইস্যুতে হচ্ছে ইউএস এর সাথে সৌদি খুব বাজে সম্পর্ক যাচ্ছিল, ঠিক আছে। আবার সৌদি হচ্ছে তখন ব্রিক্স এ যোগ দিছে। ওকে, তো যেটা হয়েছে যে সৌদি তখন ইউএস এ যদি রিকোয়েস্ট করছে তেল উৎপাদন বাড়াইতে, সৌদি না বাড়ায় কি করছে, কমাই দিছে ওটা। তেলের দাম হুটু হু হু করে বেড়ে গেছে। সৌদি তখন ওই যে বললাম আপনার সেম পরিমাণ কিংবা তারও বেশি টাকা কামাচ্ছে, তার চেয়ে 10-20% তেল কম রপ্তানি করে। এই সমস্যার সমাধান করার জন্য সাধারণত ইউএসএ খুব একটা তেল এক্সপোর্ট করে না, ইউএসএ তেল এক্সপোর্ট করা শুরু করছে। কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নয়তো তেলের বাজারটা খুব বেশি কি আপস এন্ড ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে ফুড ন্যাশনালিজমটা হচ্ছে ঠিক করে ব্যাখ্যা করেন একটু দেখেন। তাহলে দেখেন যেটা বলতেছিলাম যে ইউক্রেন গম রপ্তানি করতে পারতেছে না, ডাজন্ট মিন দ্যাট ইন্ডিয়ার গম উৎপাদন কমে গেছে। ইন্ডিয়ার গম উৎপাদন ঠিকই আছে, ওদের চাহিদাও ঠিক আছে, তাহলে ওরা কেন এক্সপোর্ট কমায় দিছে? ঠিক আছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড বড় একটা এক্সপোর্টার হচ্ছে ইউক্রেন, তো তারা যেহেতু এক্সপোর্ট কমায় দিছে বা পারতেছে না এক্সপোর্ট করতে, ইন্ডিয়া কি করছে, এক্সপোর্ট কমায় দাম বাড়ায় দিচ্ছে, এবং দাম বাড়ানোর পরে গিয়ে তারা গম রপ্তানি করতেছে। এটা ফুড ন্যাশনালিজমের মধ্যে পড়ে না, ইটস নট ফুড ন্যাশনালিজম। ফুড ন্যাশনালিজমটা হচ্ছে কি, যে আপনার বিশ্বের ডিরেসটা চলতেছে, আপনার খাবার নিয়ে কারাগারে চলে গেছে, আপনি ঠিকঠাক হচ্ছে শিওর না যে আপনার দেশে কতটুকু খাবার লাগবে, তো আপনি কি করবেন, আপনি প্রোডাকশন করার পরে আগে আপনি আপনার জনগণের জন্য খাবারটা রেখে দিবেন কিংবা ওয়েট করবেন যে জনগণের অ্যাকচুয়াল ডিমান্ডটা বুঝবেন, এরপরে বাকিটা হচ্ছে আপনি এক্সপোর্ট করবেন। সো আপনি নিজস্ব জনগণের ফুড সিকিউরিটি এনশিওর করার পরে এক্সপোর্ট করার যে সিদ্ধান্ত, এটা হচ্ছে ফুড ন্যাশনালিজম। ব্যাপারটা বুঝছেন ভাই? এটা একটু ভালো করে পড়েন, এখানে একটু উল্টাপাল্টা করে ফেলেছে, ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, তাহলে দেখেন এরপরে হচ্ছে আপনার খাদ্য জাতীয়তাবাদের ফলাফল কি হয়, যে বেশিরভাগ মানুষ যদি হচ্ছে খাদ্য নিয়ে এই কাজগুলো করে তাহলে বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি হয়। এটা একটু বৈশ্বিক ভাবে লিখবেন আর কি, হ্যাঁ, এটা খাদ্য সংকট এভাবে সৃষ্টি হয় না। তারপর বৈশ্বিকভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, বিশৃঙ্খলাপূর্ণ বাজার সৃষ্টি হয়, দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দেয়, ঠিক আছে, মুদ্রাস্ফীতির প্রসারণ ঘটে, ঠিক আছে, বাংলাদেশ সয়াবিনের কেজি 200 টাকা হয়ে যায়, এটা কিন্তু এখানে লিখবেন না, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে এই বইটার সমস্যা তো ফরমেশন সুন্দর, কিন্তু মাঝে মাঝে কিছু কোশ্চেন হচ্ছে খুবই পুয়ার ভাবে এক্সপ্লেন করে আর কি। এখন দেখেন খাদ্য কূটনীতি কি, তাহলে এই যে দেখেন ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা কি, জনগণের যতটুকু খাবার লাগবে ততটুকু খাবার এনশিওর করাটা ফুড সিকিউরিটি। ভাই ব্যাপারটা বুঝে গেছে? জনগণের যতটুকু খাবার লাগবে সেটা এনশিওর করবে, সেটা ফুড কেন সিকিউরিটি। ভাইয়া, ওই যে ওই উদাহরণটা দিলে কি হবে, যে সয়াবিনের কি জানি কেজি এত থেকে এত উঠে গেছে? এর তো ওঠেই, যখন আপনি ইম্পোর্ট করতে পারবেন না, সয়াবিনের কেজি তো বাড়বে, কিন্তু এটা তো আপনি কারণ হিসেবে ফলাফল হিসেবে দিতে পারবেন না। বাংলাদেশের সয়াবিনের দাম 200 টাকা হবে, কি দেওয়া যাবে? আপনার মুদ্রাস্ফীতি তো বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, এভাবে দিবেন, বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়বে। হ্যাঁ, সয়াবিনের কেজি 200 লিটার 200 টাকা হবে, এটা কে বলছে? 210 টাকা হইতে পারে। বুঝছেন কি লিখতে মানা করছে? জি ভাইয়া, এখন বুঝছি। আচ্ছা, তাহলে দেখেন এরপরে দেখেন ফুড সিকিউরিটি হচ্ছে কি ভাই, আপনার জনগণের জন্য আপনি প্রপার অ্যামাউন্ট অফ ফুড যদি এনশিওর করতে পারেন, সেটা হচ্ছে ফুড সিকিউরিটি, ঠিক আছে। এখন ফুড সিকিউরিটিতে আসলে আপনি যদি ইম্পোর্ট করতে না পারেন তাহলে ফুড সিকিউরিটি দেওয়া সম্ভব না, ঠিক আছে। কারণ হচ্ছে ধরেন আপনি ফুড সিকিউরিটি এনশিওর করতে যাচ্ছেন, আবার আপনি সবচেয়ে বেশি ইম্পোর্ট করেন ধরেন হচ্ছে চীন থেকে। এখন চীন হচ্ছে ফুড ন্যাশনালিজমের জন্য জাতীয়তাবাদের জন্য হচ্ছে ওরা এক্সপোর্ট কম করতে যাচ্ছে, ওরা একটু নার্ভাস যে আমি সব বিক্রি করলে যদি আমার দেশে কম পড়ে যায়। এখন আপনার ফুড সিকিউরিটি কমে যাচ্ছে, যেহেতু ফুড ন্যাশনালিজমের জন্য চীন ফুড বিক্রি করতেছে না, আপনার ফুড সিকিউরিটি কমে যাচ্ছে, আপনার খাদ্য নিরাপত্তা কমে যাচ্ছে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, আপনি চাবেন হচ্ছে ফরেন পলিসির মাধ্যমে চীনকে বলা, ভাই তুই তো আমার ভাই ব্রাদার মানুষ, কিছু খাবার দে, ঠিক আছে, তুই তো শিওর না যে তোর খাদ্য সংকট হবে কিনা, কিন্তু আমি তো সংকটে আছি অলরেডি, কিছু খাবার দাও। তাহলে আমি যে কূটনৈতিক ডিপ্লোমেসিটা করব সেটাকে বলে ফুড ডিপ্লোমেসি, মানে যে ডিপ্লোমেসির মাধ্যমে আমি আমার দেশের ফুড সিকিউরিটি এনশিওর করবো, সেটা ফুড ডিপ্লোমেসি। বুঝছেন ব্যাপারটা? বা এটা সহজ না? এই ডিপ্লোমেসির নামগুলো দেখলে তো বুঝে যায়। খাদ্য কূটনীতি কি নিয়ে কাজ করবে ভাই? খাদ্য কূটনীতি ক্লাইমেট নিয়ে কাজ করবে, ছাগল নিয়ে কাজ করবে না, খাদ্য নিয়ে কাজ করবে, খাদ্য নিয়ে কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কালকে কিছু কূটনীতির নাম পড়ে আসি, ডিটেলসে পড়ে নেই। যেমন হচ্ছে
চেকবুক ডিপ্লোমেসি, চেকবুক দেখে তো বুঝছি ধার। তাহলে এটা কি নিয়ে কাজ করবে? এটা কি ইট বালি সিমেন্ট নিয়ে কাজ করবে নাকি প্রাসাদ নিয়ে কাজ করবে? না, এটা চেকবই নিয়ে, মানে হচ্ছে ধার নিয়ে কাজ করবে। নাম দেখে হচ্ছে এগুলো আপনি লিখে ফেলতে হবে, কারণ এগুলো 100 টাইপের কূটনীতি আছে। আপনি কয়টা পড়বেন? আপনি ফুল গ্রুপটা পড়বেন, ওই গ্রুপের মধ্যে যেগুলো আসবে সেগুলো লিখে দিবেন, শেষ। ঠিক আছে, এসডিজি এমডিজি নিজেরা পড়বেন, এখানে পড়ার মতো কিছু নাই। ঠিক আছে, এমডিজি একটু কম আসে কারণ এমডিজি মেয়াদ তো শেষ, এসডিজি তো ভালো করে পড়বেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার এইবার 45 ভাইবা, আমাদের ভাইবা তো এমডিজি নিয়ে প্রশ্ন করছে। কেন করছে আমি জানি না ভাই। আঞ্চলিক সংহতি মানে বুঝছেন, মানে হচ্ছে কয়েকটা দেশ মিলে বলবে যে ভাই চলো আমরা গ্যাঞ্জাম বাদ দেই, আমরা ভালো হয়ে যাই, আমরা বন্ধু হয়ে যাই, ঠিক না? ওই যে আপনার ধরেন ইন্ডিয়া পাকিস্তান আর আফগানিস্তানের বন্ধু হয়ে গেল, ঠিক আছে? এগুলো দেখবেন আর কি, এগুলো ডিরেক্ট পরীক্ষা আসবে না। প্যান্ডেমিক রাডার কি, এগুলো পরীক্ষা আসবে। ট্রানজিট ট্রান্সশিপমেন্ট, এগুলো পড়ে আসছেন পিলিতে, একবার পড়বেন, সমস্যাটা জানাবেন। এগুলো পড়া লাগবে না। বৈশ্বিক পরিবেশ তো পড়া লাগবে ভাই। বৈশ্বিক পরিবেশের চ্যালেঞ্জ কি, এগুলো তো বানায় লিখবেন। গ্রিন হাউস এফেক্ট কি, তারপর গ্রিন হাউস এফেক্ট কিভাবে আলোচনা করে, ম্যানমেড গ্রিন হাউস এফেক্ট, এগুলো পড়বে, হ্যাঁ, এটা পারবেন। এই দেখেন, এটা কি দেখাই যে ক্লাইমেট রিফিউজি কি। ক্লাইমেট রিফিউজি মানে কি? রিফিউজি মানে উদ্বাস্তু, মানে বা শরণার্থী। তো যদি বলে ক্লাইমেট রিফিউজি, তার মানে শরণার্থী সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কি আমার জলবায়ু পরিবর্তন। যদি আপনাকে বলে আপনার শুধু রিফিউজি বলে, সাধারণত রিফিউজি বলতে আমরা কিসের কারণে রিফিউজি বুঝি? যুদ্ধের কারণে, যুদ্ধ। কিন্তু শুধু যুদ্ধের মাধ্যমে শরণার্থী হয় ওটা এরকম না, ক্লাইমেটের জন্য হয়। আপনার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, 2-3 মাইল হচ্ছে আপনার নদী ভাঙন হয়েছে, তাহলে আপনি শহরে গিয়ে উঠবেন, তাহলে সেটা হচ্ছে কি ভাই? সেটা হচ্ছে ক্লাইমেট রিফিউজি। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন? তাহলে ক্লাইমেট পরিবর্তনের জন্য যখন আপনার মানুষ তার বাস্তুসংস্থান হারায় ফেলে, তার তার বাসস্থান হারায়, অন্য অন্য কারণে হচ্ছে আপনার শিফট হয়, তাহলে সেটাই হচ্ছে আমার ক্লাইমেট রিফিউজি। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যগুলো পড়বেন। ঠিক আছে, ক্লাইমেট রিফিউজির কারণ কি দেখেন, এই কারণগুলো কিন্তু সুন্দর করে দেওয়া নাই। দেখছো, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন তার মানে উষ্ণায়ন, দৃঢ় খরা, মরুভূমি, সবগুলো জলবায়ু পরিবর্তনের মধ্যেই পড়ে যায় আর কি। বাট দেওয়া লাগবে, কিছু করার নেই। ঠিক আছে, এই পরিবেশগত রিফিউজি একই জিনিস। ঠিক আছে, তাহলে জলবায়ু কূটনীতি কি বলেন তো ভাই? কেউ বলে একজন। ক্লাইমেট ডিপ্লোমেসি, ফুড ডিপ্লোমেসি পড়ে আসে, ক্লাইমেট ডিপ্লোমেসি বলেন। হ্যাঁ, জলবায়ুর উপরে যাতে কোনো ইম্প্যাক্ট না পড়ে, মানে খারাপ কোনো কিছু না হয়, সেই জন্য অনেকগুলো দেশ মিলে যে একটা সিদ্ধান্ত নেয় যে এটা করা যাবে না অথবা ওইটা করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি তো আর পরিবেশের সাথে সরাসরি ডিল করতে পারবো না, না ক্লাইমেটের সাথে, যেহেতু ক্লাইমেট মানুষ না। ঠিক আছে, তা আমি কি করব? আমি হচ্ছে 2-3টা কাজ করতে পারি। যে যেসব আপনার কান্ট্রি আছে যারা আপনার ক্লাইমেটকে বেশি দূষিত করে, পরিবেশকে বেশি দূষিত করে, এনভায়রনমেন্টকে বেশি দূষিত করে, হ্যাঁ, ওদের সাথে ডিল করতে পারি যে ভাই তোমরা এই কাজগুলো করার কারণে, যেমন ধরেন হচ্ছে আমরা হচ্ছে পানি দূষণের কারণে বেশি ধরেন সমস্যায় আছে। তাহলে আমি দেখবো আমার পানিগুলো আসতেছে ইন্ডিয়া থেকে বেশিরভাগ। ইন্ডিয়ার সাথে ডিল করলাম যে ভাই তুমি পানিগুলো দূষিত করো না, আমি ঝামেলা পড়ে যাচ্ছি, আমার প্রোডাকশন কমে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি ইন্ডিয়ার সাথে ডিপ্লোমেসি করলাম। কিংবা ধর হচ্ছে আমার নদী ভাঙন হচ্ছে, আচ্ছা আমার নদী ভাঙন হচ্ছে না কিন্তু আমার বন্যা হচ্ছে, বন্যার কারণে আমার ফসল প্রোডাকশন হচ্ছে না। এখন আপনার ধর নেদারল্যান্ড হচ্ছে একটা বীজ উৎপাদন করছে যেটা হচ্ছে পানির মধ্যেও পচে যায় না, যেটা হয়। তো নেদারল্যান্ডের সাথে আমাকে ডিল করলাম, ভাই তুমি তুমি আমার টেকনোলজিটা আমাকে দাও। এটা আমার ক্লাইমেট পরিবর্তনের কারণে, বন্যার কারণে আমি প্রোডাকশন করতে পারতেছি না। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তন ক্ষতি পোষানো, মোকাবেলা কিংবা হ্রাস করা, ঠিক আছে, এগুলা নিয়ে হচ্ছে এগুলা এগুলা জন্য আমি যে বিভিন্ন কান্ট্রির সাথে ডিল করতেছি সেটা হচ্ছে আমার ডিপ্লোমেসি করতেছি, সেটা হচ্ছে আমার ক্লাইমেট ডিপ্লোমেসি। ঠিক আছে, এটা পড়বেন। ঠিক আছে, চ্যাপ্টার শেষ এটা, আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। এটা একবার রিডিং পড়বেন। ঠিক আছে, জাস্ট রিডিং, এগুলো থেকে প্রশ্ন খুব একটা আসে না, চলেও আসতে পারে, বাট আপনারা পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের কালকে যেখানে রাখছিলাম আমরা ডিপ্লোমেসিতে।
দেখেন এটা খুব মজার, সাধারণত পরীক্ষা একটু কম আসে, বাট মজার, পড়ে আরাম পাবেন আপনারা। আমরা একটু পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে? এখানে দেখেন যে কূটনৈতিক মিশন কি। ঠিক আছে, কূটনৈতিক মিশনের ব্যাপারটা হইতেছে আপনারা আপনাদের যাদের, অবশ্যই যাদের ভাইবা দিবেন আর কি, 47 রেজাল্ট বের হয়ে যাবে, ঠিক আছে? পোলাপান তো আবার 45 নিয়ে কাবজাব করতেছে, ঠিক আছে? অবশ্য 45 নিয়ে আসলে কাবজাব না করে উপায় নাই, এটা আসলে ঠিক হয় নাই। 45-এ আপনার ইয়া একটু কম, রিপিট ক্যাটারও তো বেশি না, যেভাবে ব্যাপারটা প্রচার করা হচ্ছে খুবই কম আর কি, 44-এর মতো না। তবে ভাই নন ক্যাডার না দেওয়াটা একটা ইনজাস্টিস হয়ে যাচ্ছে। একটা মানুষ, কবে আমরা 22 সালে সার্কুলার থেকে ছেলে মেয়েরা হচ্ছে লেগে আসছে, আপনি যদি একটা নন ক্যাডার না আসে এটা কেমনে হবে? আর এক বিসিএস আমি বললাম না, এক বিসিএস এর নন ক্যাডারের 4000 পোস্ট, আরেক বিসিএস এর 200 পোস্ট, আরেক বিসিএস এর পোস্টই নাই। ওদের একটা প্ল্যান থাকা লাগবে না? সব বিসিএস এ ভাই, মানে অ্যাটলিস্ট মিনিমাম করে দাও যে সব বিসিএস এ 2000 করে পোস্ট, বা সব বিসিএস এ 100 করে পোস্ট, কিছু একটা ইয়ে আসতে হবে। 44 সবাই চাকরি পাইছে তাই বলা যায় আর কি। তো 44 যদি সবাই চাকরি পায়, 45 কি দোষ করছে? 6 তো দেয় নাই কাউকে, ঠিক আছে? এখন এগুলা এগুলা আসলে ঠিক না, ঠিক আছে? হ্যাঁ, এগুলা মানে এখন আপনার আন্দোলন আন্দোলন করে কত এগুলা সার্ভাইভ করানো যায়, বুঝছেন? ব্যাপারটা হইতেছে ওদের বুঝতে হবে, ওরা বোঝে না, কেন আমি জানি না। ওদের তো ছেলে মেয়ে আছে, ওনারা তো একসময় বিসিএস ক্যাডার হয়েছে, কিংবা ধরেন রাজনৈতিক কর্মকর্তা। হ্যাঁ, আমি মাঝে মধ্যে ভাবি আর কি, যে আমরা যখন ক্যাডার হয়ে যাব তখন কি আমরা এরকম হয়ে যাবো কিনা। এটা হবেন না, আপনারা অ্যাটলিস্ট সেটা হবে না। আপনারা মাথায় রাখবেন কত কষ্ট করে চাকরি পাইছেন, হ্যাঁ, যখন বেকার ছিলেন জীবনটা কত কঠিন ছিল। ঠিক আছে, আমার ফ্রেন্ডরা ভাই মানে কতদিন ধরে পড়ে আছে বিসিএস এ, একটা নন ক্যাডারও আসে না, এগুলো সুন্দর না। যাই হোক, আল্লাহ সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিই। আপনারা একটু সেকেন্ড হ্যান্ডটা রাখবেন, বুঝছেন? শুধু বিসিএস এ স্ট্রাক খেয়ে যাবেন না। আমি খুবই রিস্ক নিয়েছি লাইফে, ঠিক আছে? যদিও বলতে পারেন যে ভাই আপনার সিনিয়র অফিসার হয়েছে, অফিসার ক্যাশ ট্যাশ সব আছে, এটা তো আমার গোল ছিল না। ধর আমি যদি বিসিএস না দিতাম তাহলে হয়তো আমি বাংলাদেশ ব্যাংক ট্রাই করতাম, অথবা হচ্ছে আমি আপনার ওই যে বিভিন্ন মন্ত্রণালয়ের এডি পোস্ট গুলা দুদক ট্রাই করতাম, ঠিক আছে? নিশ্চয়ই ব্যাংক ট্রাই করতাম না যদি আমি বিসিএস ট্রাই না করতাম বা গোল না রাখতাম আর কি। তা আমি কিন্তু সেগুলো সব বাদ, আমি বাংলাদেশ ব্যাংকে পরীক্ষাই দিতাম না, বিশ্বাস করেন। 2টা পরীক্ষা দিছি, পড়িও নাই, ঠিক আছে? ওই রিটেনের মধ্যে পড়ছে, কোন রকমে গেছি, যাওয়া লাগবে এই জন্য, ঠিক আছে? ইভেন আইকে তো আমি জানিও না যে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আমার ফ্রেন্ড অ্যাপ্লাই করে, ফ্রেন্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখে, জাস্ট আমি চাইতাম আর কি। দুটো তো এমনি তো যাইও না, তাহলে দেখেন এগুলো তো আমি চাইতাম। এখন যদি আল্লাহ না করুক বিসিএস ঝামেলা হইতো, আমি কি করতাম? ঠিক আছে, হয়তো বয়স 32-এর জন্য আরো 2-3 বছর পাবো, সেটা অন্য ব্যাপার। কিন্তু তারপর এত বছর কি পড়াশোনা করা যায়? আপনার ফিজিক্যাল স্ট্রেস আছে, মেন্টাল স্ট্রেস আছে, সো খুব বেশি রিস্ক হয়ে গেছে। আপনারা একটু হাত খোলা রাখবেন, যেটা বললাম, আপনারা আইবি এর জন্য একটু পড়বেন। যারা রিটেন দিবেন তারা কিচ্ছু পড়বেন না, যারা রিটেন দিবেন না, যারা 51 জন্য পড়তেছেন, তারা 51 জন্য এখন পাগল হয়ে পড়ার প্রয়োজন নেই। রিটেনটা গুছিয়ে রাখেন, 370 নাম্বার প্রিলি আপনারা জুন জুলাই অগস্টের পরে পড়েন, ঠিক আছে? জুন জুলাইয়ের পরে পড়েন, এই 2 মাস হচ্ছে আইবিএফএস পড়েন, বেসিক জিকে গুলো পড়েন। শুধু বিসিএস এর জন্য 1.5 বছর পিলি পড়ার কিছু নেই, বিসিএস সহজ, পিলি সহজ, ঠিক আছে? তাহলে দেখেন, আর আপনারা কিন্তু অনেক সার্কুলার পাবেন, প্রচুর সার্কুলার এওয়েটিং, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, এই গভর্নর আসছে ধুমধাম সার্কুলার হইলেই পরীক্ষা যাবে, মানে সার্কুলার হওয়া মাত্র পরীক্ষা, আর হওয়া মাত্রই কিন্তু জয়নিং। বাংলাদেশ ব্যাংকের খুব ফাস্ট জয়নিং হয়, 3-4 মাসে জয়নিং পেয়ে যাবেন আপনি, বুঝছেন? বিসিএস পিলি হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের জয়নিং হয়ে যাবে। আপনি এডি হয়ে গেলে তো হয়ে গেছে, লাইফ মোটামুটি সেটেল বলা যায়, ঠিক আছে? সো ওই যে আপনার প্রচুর সার্কুলার এওয়েটস, ঠিক আছে? এটা আইবিএফএস প্রিপারেশন নেন। যাই হোক, তাহলে আপনার কূটনৈতিক মিশনের কার্যাবলী হচ্ছে কি আপনার, আচ্ছা ওই আপনার আমাদের লিটারেচার ব্যাচ একে শুরু করার কথা, ঠিক আছে? সো ওইটা শুরু করব, আপনার বাংলা প্লাস ইংলিশ লিট একসাথে শুরু করবো আর কি। আমরা হচ্ছে আপনারা যারা হচ্ছে ওই যে শেয়ার করে হচ্ছে আমাকে ছবি দিচ্ছেন, তারা ফ্রি থাকবে আর কি। অনেকে আমাকে নক দিচ্ছেন, আমারও মোটামুটি ধরেন
ভাবতেছি আর কি একটা ব্যাচ শুরু করা দরকার, সবাই নক দিচ্ছে আর কি। তো আমি জানাবো, হ্যাঁ, কাল পরশুর মধ্যে আগামী মাস থেকে শুরু হবে। ভাইয়া, জি। আইবিএ বেসড প্রিপারেশনের জন্য কি আপনি কোনো ডেডিকেটেড সেমিনার নিছিলেন অথবা কোনো ভিডিও আছে আপনার? আমি একটা সেমিনারে আইবি এর জন্য সেমিনার নেই নাই, বাট একটা সেমিনারে কথা বলছিলাম। আইবি প্রিপারেশনটা সহজ, বুঝছেন? আইবি এর জন্য আচ্ছা আজকে তো আচ্ছা যে একটু বলে ভাই দিই। একটা একটা রিকোয়েস্ট থাকবে আইবিএ প্রিপারেশনের জন্য, ভাই যেহেতু সামনে এত সার্কুলার আসবে, তো একটা আপনার আইবি স্পেসিফিকলি। প্রিপারেশনের জন্য আপনার অত প্রেরণা নেওয়া লাগবে না। আইবি একদম ইয়ার কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? আইবি হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংলিশের উপরে পরীক্ষা হয় মূলত। তো আইবিএ প্রিপারেশনটা সহজ, মানে বিসিএস এর চেয়ে একদম সহজ। শুধু আপনাকে প্রচুর মুখস্থ করতে হবে ইংলিশ, আপনি মানে দাঁত ভেঙে যেতে পারে অবস্থা। এখন সেগুলো কই থেকে পড়বেন, সেইটা তো বই আছে। আপনি আপনার ফেনোমেন আইবিএ বা অল জবস অল ফ্যাকাল্টিটা কিনে মুখস্থ হবে, ডিরেক্ট এখান থেকে চলে আসে ভাই। এই যে পেট্রো বাংলায় যে সব কমন আসছে, সব ইয়ার কোশ্চেন, সব ইয়ার কোশ্চেন, ঠিক আছে? এখন আমাদের কাছে আইবিএ বেস বই নাই দেখে আমরা কমন পাই না। আমরা বিসিএস বা ব্যাংকের বই পড়ে আইবিএ পরীক্ষা দিতে যাই, কমন পাই না। আইবিএ ফ্যাকাল্টি অনেকগুলো বই আছে বাজারে, যাবেন বই কিনবেন, মুখস্থ করবেন। মুখস্থ করাটাই কঠিন ভাই, কারণ এটা মারাত্মক টাফ, ঠিক আছে? বাট একবার পড়ে ফেলতে পারলে আপনার বুঝি কিছু না। আমার ফ্রেন্ড পেট্রো বাংলায় জব পাইছে, কিছুই বোঝা নাই। ও বলছে ভাই আমি কিছু বুঝি না, খালি মুখস্থ করছে। ও বলছে আমার সব কমন, ও ম্যাথ শুধু মুখস্থ করে চলে গেছে। মানে ওর আসলে একটা জব লাগতেছিল, বুঝছেন? মানে ও বিসিএস হচ্ছে না, ব্যাংক হচ্ছে না, ও জাস্ট 3 মাস টাইম পাইছে পেট্রো বাংলায়, 3 মাস খালি চোখ বন্ধ করে মুখস্থ করছে, যা পাইছে ডিরেক্ট কমন চলে আসছে। ও বললো মুখস্থ বলতে কি রিটেনের জন্য মুখস্থ বলতেছেন? ওইখানে প্রিলি প্লাস রিটেন একসাথে হয় ভাই, ঠিক আছে? আর ওইখানে রিটেনতে ফোকাস কম, প্রিলি মূলত বেন ফোকাস থাকে। রিটেনে আপনাকে 2-3টা ম্যাথ দিবে, 2টা ফোকাস লিখে দিবে, এইগুলাই, ঠিক আছে? আর মূলত প্রিলিতেই হচ্ছে বেশি ফোকাস করে ওরা। একই সাথে প্রশ্ন দেয়, একই সাথে প্রিলি কোশ্চেন থাকে, রিটেন কোশ্চেন থাকে, একই কোশ্চেন, ঠিক আছে? একই সাথে আপনি আর প্রিলি পাস না করলে রিটেন খাতা কাটবে না। পোলাপান প্রিলি পাস করতে পারে না, রিটেন কেমনে খাতা কাটবে, ঠিক আছে? আইবিএ তে আপনি ওই ম্যাথ রিটেন আপনার খায়রুলের বেসিক বা অ্যাডভান্সটা ধরে করতে থাকেন, আর ইংলিশ পড়েন, ঠিক আছে? ভাই ইংলিশের জন্য ইংলিশের একটা জন্য বই কোন সাজেস্ট বইটা করেন। বললেন? ইংলিশের জন্য আপনি প্রিভিয়াস ইয়ার আপনি আইবিএ ফ্যাকাল্টি একটা বই কিনেন, বাজারে অনেক বই না, আছে। কোনটা কিনবো? আইবিএটা নেন, ইয়াটা ওই যে আইবিএ ফেনোমেট্রা নেন, ঠিক আছে? যেমন ওয়ান প্লাসের ভোকাবুলারি একটা বই আছে, ওয়ান প্লাসের কম্পিটিটিভ ভোকাব। এইটা বললে ইংলিশ আপনার ফুল কাভার হয়ে যাবে। এটা আমি কিনছি, এখন যে এটা আমি পড়াইছি, আমি নিজেই পড়তে পারতেছি না। মানে আমার তো আইবিএ কোনো পুষি পাই না, অনেক টাফ লাগে। আর আইবিএ সবগুলো অনেক মজা হইলো আমার বলতে বিসিএস এ ছিল, পড়তাম মজা পাইতাম না। আর আমি তো আল্লাহর মধ্যে ধরেন একটা পর একটা পিলি রিটেন দিচ্ছি বিসিএস এ, সো টাইমও কম পাইতাম আর কি। সবসময় আমার কিছু থাকতেছে, হয় পিলি হয়তো রিটেন হয়তো ভাইবা থাকতেছে, সো আমি টাইম পাইতাম না, ঠিক আছে? আপনাদের টাইম আছে, আপনার ওই বইটা পড়ে একদম মানে বোঝার দরকার নাই, বুঝছেন? খালি মুখস্থ করেন, ঠিক আছে? আপনি ওয়ার্ড মিনিং ও ধরেন পড়ার দরকার নাই, আসছে শিরোনাম, এটার অ্যান্টোনিম এইভাবে পড়েন। এই ডিরেক্ট ডিরেক্ট এইভাবেই আসবে, বুঝছেন? এইটার অ্যান্টোনিমস তো 5টা হইতে পারে, কিন্তু ওই ওয়ার্ডের অ্যান্টোনিমস এটাই আসবে। অ্যানালজি ডিরেক্ট কমন আসবে, অ্যানালজি গুলা, ঠিক আছে? ইটস টাফ বাট ডাজন্ট মিন দ্যাট হচ্ছে এটা আনকমন। কমনের মধ্যে টাফ, খালি পড়তে থাকেন, বুঝছেন? আপনি যদি টানা 3 মাস, আমি যেটা বলছি আপনারা যারা 51 বিসিএস দিবেন, আমার গাইডলাইনটা হচ্ছে ভালো গাইডলাইন পাবেন না ভাই। কারণ হচ্ছে আমি মারা খাওয়া মানুষ, আমরা অনেক বাস খেয়ে আসছি এবং আমরা সাফার করে আসছি, আমরা গাইডলাইন ছাড়া পড়ে আসছি, তো আমরা জানি কেন গাইডলাইন দেওয়া লাগে, ঠিক আছে? আপনি জাস্ট 370-এর জন্য পড়েন রিটেন, প্রিলি হচ্ছে জাস্ট বেসিক গুলো পড়েন যেটা পড়তে বলছি, আর আইবিএফএস পড়েন, ঠিক আছে? আপনি বাংলাদেশ ব্যাংকে চলতি বছর এডি হয়ে যাবেন, ঠিক আছে? অথবা পেট্রো বাংলাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন, ঠিক আছে? এরপরে বিসিএস প্রিপারেশন নেন, এডিতে অত বেশি চাপ নাই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অত বেশি চাপ নাই, বুঝছেন? তাও ভাই একটা সেমিনার নিন, মানে শুধু আইবিএ রিলেটেড হ্যাঁ একটা আমি নিব, সেমিনার আমি নিন। আসলে রিটার্নটা একটু গুছিয়ে দিতে যাচ্ছি, তো আমি রিটার্নের মধ্যে কিছু করতে যাচ্ছি না, এটা অনেক ফ্যাসিনেটেড ব্যাচ, আমি নিব সামনে, হ্যাঁ? এই দেখি এই প্রিলি ব্যাচটা শুরু করলে তখন নিব। আচ্ছা আমরা পরি অনেকক্ষণ কথা বলতেছি, 11টা বেজে গেছে। দেখেন, আপনারা যারা 51 দিবেন তারা বই এইটা পড়বেন। আর 51 যারা দিবেন না, যারা 46 দিবেন, দিচ্ছেন, কিংবা হচ্ছে 47 ভাইবা দিবেন, বা যে বিসিএস দিবেন, সে হচ্ছে এইটা পড়তে হবে। এটা পড়বেন হচ্ছে আপনি ইয়া থেকে আন্তর্জাতিক দলিলের আন্তর্জাতিক বইটার নাম কি যে মূল দলিল আন্তর্জাতিক, আমি ভুলে গেছি বইটার নাম, মানে
আপনার কাছে বইটা আছে, আমি বলছিলাম কয়েকবার আপনাদের। আহ, বলেন না, ওই যে ইন্টারন্যাশনাল যতগুলো সংগঠন আছে গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর কনস্টিটিউশনটা করে বাংলায় ট্রান্সলেট করে বের করছে। আন্তর্জাতিক মূল দলিল কিসের জন্য আমি ঠিক ভুলে গেছি। আন্তর্জাতিক আইনের মূল দলিল। আন্তর্জাতিক আইনের মূল দলিল, ঠিক আছে। বইটার দাম খুবই কম, মনে হয় 150 টাকা না 170 টাকা। বইটা কিনে ফেলবেন, বইটা বাংলা একাডেমি থেকে ছাপায়, এটা অবশ্যই কিনবেন এবং একটা পড়া দিবেন খুব সুন্দর করে। জাস্ট এই ভিয়েনা কনভেনশন গুলা, তারপর জাতিসংঘের আপনার চার্টার, এগুলো হচ্ছে ছোট করে করে হচ্ছে কি করতেছে দেয় আর কি, মানে ছোট করে না, বাংলায় সুন্দর করে দেওয়া, এটা কিনে পড়বেন। তাহলে এই যে কূটনৈতিক, আপনার ভিয়েনা কনভেনশন হচ্ছে কূটনৈতিক সম্পর্কের মূল আপনার মানে বেসিক জিনিস আর কি, ঠিক আছে। তাহলে দেখেন, আপনার ভিয়েনা কনভেনশন 1961 সালের 3 অনুযায়ী কূটনৈতিক মিশনের কিছু কার্যাবলী বলা আছে। এটা হচ্ছে প্রতিনিধিত্ব করা, মানে আপনি আপনি যদি কোনো মিশনে যান, আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন, তাহলে আপনি মনে হচ্ছে তার মানে হচ্ছে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রবাসীদের স্বার্থ রক্ষা করবেন। ধরেন আপনি হচ্ছে ইউএসএ তে বাংলাদেশের যে মানুষরা আছে ওদেরকে স্বার্থ রক্ষা করবেন, তাদের কোনো বিপদ আপদে পড়লেও যে হেল্প করবেন। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আপনার হচ্ছে আমার একটা বান্ধবী হচ্ছে আপনার ইন্ডিয়াতে গিয়ে পাসপোর্ট হারায় ফেলছে, তো এখন কি করবে? সে হচ্ছে ওই পুলিশের জিডি করলো, ইন্ডিয়া পুলিশের জিডি কপি নিয়ে পরে হচ্ছে ওদের আমাদের যেই আপনার মিশনটা আছে ওইখানে কন্ট্যাক্ট করছে, ওরা পরে ওকে হচ্ছে একটা আরেকটা পাস ইস্যু করছে, বুলেটে চলে আসছে, ঠিক আছে। তারপর জাতীয় স্বার্থ রক্ষা করা, ঠিক আছে। ওরা হচ্ছে ওই দেশি পত্রিকাগুলো পড়ে, ঠিক আছে, পত্রিকা নিউজ হচ্ছে, তারপর হচ্ছে দেশের সাথে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা কি করে জানায় দেশকে, যে ওই দেশের নিউজ পেপারে তো আমাদেরকে নিয়ে অনেক আজে বাজে কথাবার্তা হচ্ছে, মনে হয় দেশের সরকার ক্ষেপে আছে, একটু কথাবার্তা বললো, ঠিক আছে। প্রতি মাসে বা সপ্তাহে রিপোর্ট প্রদান করে, সম্পর্ক উন্নয়ন করে। তারপর হচ্ছে ইন্ডিয়ান বা ইউএসএ কেউ যদি বাংলাদেশে আসতে চায় তাদেরকে ভিসা প্রদান করে। তারপর সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে। এই যে বাংলাদেশের ধরেন হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক ঈদ থাকে, বা আপনার ধরেন হচ্ছে আপনার পহেলা বৈশাখ থাকে, ঠিক আছে। ওই পহেলা বৈশাখে হচ্ছে আপনার কি হয়, ওই দেশেও মানে ইন্ডিয়াতে কিন্তু পহেলা বৈশাখ উদযাপন করা হয়, ইউএসএ পহেলা বৈশাখ উদযাপন করে আমাদের আমাদের কনসুলেট থেকে, ঠিক আছে। এবং তারা হচ্ছে জনগণকে ইনভাইট করে, মিডিয়াকে ইনভাইট করে, ওই দেশের প্রধানদেরকে ইনভাইট করে, ঠিক আছে। এটার মাধ্যমে হচ্ছে একটা কালচারাল এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। ওই কালচারাল এক্সচেঞ্জের কারণে হচ্ছে বাংলাদেশের প্রতি ওদের একটা গুড ভাইব ক্রিয়েট হয়, কেমন। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন কূটনৈতিক প্রতিনিধিদের কার্যাবলী কি, এবার যে আপনাকে পাঠালে একই তো কথা, এটা কি রিপিট হয়েছে মনে পেজটা? আচ্ছা না, ঠিক আছে দেখেন। আচ্ছা, মিশনের কার্যাবলী আর হচ্ছে আপনার প্রতিনিধি একই কাজ। মিশনের কার্যাবলী মানে কি? মিশন তার কাজ করতে পারে না, কাজ করে হচ্ছে প্রতিনিধি আর কি, মানে যাকে পাঠাবে সে, ঠিক আছে, মানে অ্যাম্বাসেডর বলেন বা আরো অনেকজন থাকে তারা আর কি, কি কাজ করে? প্রতিনিধিত্ব করে আর কি, ঠিক আছে, মানে একটা কান্ট্রিকে সে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তারপর কিছু প্রতীকী কার্যাবলী আছে আর কি, যেমন হচ্ছে আপনার কিছু প্রতীকী, যেমন আপনি যদি কোনো মন্ত্রী যায় তাকে হচ্ছে আপনি কি করবেন, ওনাকে রিসিভ করবেন, হ্যাঁ দেন, এটা কিছু আপনি থাকে। তারপর হচ্ছে আপনার কূটনৈতিক প্রতিবেদন প্রেরণ করা, প্রতি মাস অন্তর অন্তর হচ্ছে কি হচ্ছে আপগ্রেড কি হচ্ছে এগুলো প্রতিবেদন দিবেন। তারপর বিভিন্ন সাথে আলাপ আলোচনা করবেন, যেমন ধরেন হচ্ছে দেখেন না, ওই চীনের রাষ্ট্রদূত বিএনপির সাথে জামাতের সাথে কি করতে যাচ্ছে, মিটিং করতে যাচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে এটা। তারপরে হচ্ছে আপনার স্বার্থ সংরক্ষণ, যে আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করবে। তারপর প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ করবে, অর্থনৈতিক কূটনীতি করবে। যেমন হচ্ছে মালয়েশিয়াতে যে কূটনীতিবিদ আছে বাংলাদেশের, তিনি ট্রাই করে যাতে হচ্ছে বাংলাদেশের কোনো ধরেন শ্রমিক হচ্ছে কি করছে আপনার খারাপ কোনো কাজ করছে, উনি ইনস্ট্যান্ট চলে যায় গিয়ে সুদেশের হকে বলে যে আসলে ওকে ব্যক্তিগতভাবে করছে, ওকে পানিশ করেন কিন্তু আমাদের বাজার নষ্ট করিয়েন না, ঠিক আছে। তারপর জলবায়ু কূটনীতি, এই সব কূটনীতিগুলো তো ওনারাই করে, ঠিক আছে। আচ্ছা দেখেন, কূটনীতিবিদদের কি কি সুবিধা দায় মুক্তি লাভ করে, এটা খুব মজা লাগে আমার, খুব মজা নিয়ে পড়তাম আর কি। এটা আসবে না রিটেনে, বাট শুনতে মজা, ঠিক আছে। আর ভাইবা দিলে তো লাগবেই, ফরেনে দিলে। দেখেন, আপনি যখন কোনো ডিপ্লোমেট হবেন, অন্য দেশে যাবেন, আপনি কিছু দায় মুক্তি লাভ লাভ করবেন আর কি। কি কি দেখেন, যে আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করেন, আপনি বলছেন এখানে ভিআইপি মর্যাদা পাবেন, আপনি ফুল টাইম সিকিউরিটি পাবেন, ঠিক আছে। শুধু আপনি না, আপনার ফ্যামিলি, আপনার যদি কাজের বউ থাকে সেও পাবে। আপনার কাজের বউ হচ্ছে কি আপনার ব্যক্তিগত নিরাপত্তা পাবে, পতাকা ব্যবহার করতে পারবেন, আপনি বাংলাদেশের পতাকা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কিন্তু খুব বিশাল বড় রেসপেক্টের ব্যাপার, সাধারণত আপনি স্পিকার, প্রেসিডেন্ট,
তারপরে হচ্ছে প্রাইম মিনিস্টার এটা অনারটা পায় আর কি, ওনারাও এই অনারটা পায়। ঠিক আছে, পররাষ্ট্র আইন হতে মুক্তি মানে হচ্ছে পররাষ্ট্রের, এটা পররাষ্ট্রের মানে এখানে হচ্ছে অন্য রাষ্ট্র বোঝাচ্ছে। ঠিক আছে, এটা একটা স্পেস দিয়ে বা হাইফেন দিয়ে পররাষ্ট্রের, ধরেন ওই দেশে আছে যে রাস্তাতে রাস্তা মানে এই কাজটা করা যাবে না, ওখানে কিছু ল আছে, ওই ল আপনি ব্রেক করলেও আপনাকে আপনাকে অ্যারেস্ট করা যাবে না। ঠিক আছে, তারপর আদালতে হচ্ছে আপনাকে কি করতে হবে, যেমন ধরেন আপনার সামনে একটা মার্ডার হয়েছে, এখন আপনি সাক্ষী হিসেবে আপনাকে সমন জারি করে নিয়ে যেতে পারবেন আদালতে। ঠিক আছে, তারপর মিশন প্রতিষ্ঠা করতে লাগবে না, স্বাধীনভাবে চলাফেরা করতে, আপনি যে কোনো জায়গাতে যেতে পারবেন, আপনাকে আটকাতে পারবে না। তারপর আপনি হচ্ছে স্ট্যান্ডিং কান্ট্রি, মানে ওই কান্ট্রিতে কোনো ভ্যাট ট্যাক্স আপনার দেওয়া লাগবে না। তারপর ডিপ্লোম্যাটিক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, এটা পরীক্ষায় আসে, এটা ভাইভাতে জিজ্ঞেস করে। ডিপ্লোম্যাটিক ব্যাগ হচ্ছে কি, আপনি যে ব্যাগটা ক্যারি করবেন ওই ব্যাগটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ব্যাগ, ওই ব্যাগে হচ্ছে কেউ হাত দিতে পারবে না, কেউ চেক করতে পারবে না, আপনি যদি কোনো ইলিগাল কোনো কিছু নিয়ে যান সেটাও ধরতে পারবে না। ঠিক আছে, এখন ব্যাগ মানে আপনার হ্যান্ড ব্যাগ না, আপনি যে কোনো কিছুকে ব্যাগ হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন। ধরেন একটা কন্টেইনার বিশাল ধরনের জাহাজে করে নেয়, আপনি সেটাকেও ডিপ্লোম্যাটিক ব্যাগ ঘোষণা করতে পারবেন, এবং অন্য দেশ কখনো এটা খুলে চেক করতে পারবে না। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কোনো জিনিস তল্লাশি করতে পারবে না, আপনার বাসস্থানে আপনার পারমিশন ছাড়া ঢুকতে পারবে না, আপনাকে কোনো জব দিয়ে করতে পারবে না। আপনাকে ধরেন আপনার যুদ্ধ লাগছে, মানে বাংলাদেশের সাথে ধরেন মিয়ানমারের যুদ্ধ লাগছে, কিন্তু ওই কনসুলেটে, মানে ধরেন বাংলাদেশের কনসুলেট আছে মিয়ানমারে, মিয়ানমারটা বাংলাদেশ, সেই ডিপ্লোম্যাটদের আক্রমণ করতে পারবেন না। আপনি অন্য যে ডিপ্লোম্যাট আছে তাদের সাথে মিটিং করতে পারবেন, একটা টিম করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, মানে প্রচুর সুবিধা, মানে আপনি মানে একটা রাজার মতো থাকতে পারবেন ডিপ্লোমেট হইলে অন্য দেশে গিয়ে। ঠিক আছে, আচ্ছা এই দেখেন ব্যাক চ্যানেল কূটনীতি কি দেখেন, দেখেন ব্যাক চ্যানেল কূটনীতি হচ্ছে এরকম, আপনার যে একটা রেগুলার চ্যানেল থাকে, রেগুলার চ্যানেল হচ্ছে আপনি দেখবেন আমাদের প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা পেজ খোলা হয়েছে, আপনারা কি পেজে লাইক দিচ্ছেন? হ্যাঁ, কেউ জান নাই? ঠিক আছে, কে লাইক টিক দিবেন, জানবেন প্রেসিডেন্ট কি করতেছে, তো ওই পেজ প্রধানমন্ত্রী কি করতেছে, তো সেখানে হচ্ছে আপনার পিএম হচ্ছে দিচ্ছে ওনার দৈনন্দিন কার্যাবলী দিচ্ছে, ওনার কখন কোথায় মিটিং আছে, কয়টা বাজে কোথায় আছে, আমি এটা পড়ি, দেখি আর কি। ঠিক আছে, তো সেইখানে আমি দেখলাম যে আমাদের পিএম হচ্ছে আপনার ওই এতটা বাজে হচ্ছে ইয়ার সাথে মিটিং আছে, আপনার ওই সৌদি রাষ্ট্রদের সাথে মিটিং আছে। ঠিক আছে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? তো দেখেন, এই দেখেন যে সৌদি রাষ্ট্রদূত হচ্ছে পিএম এর সাথে মিটিং করতেছে, তাহলে সেখানে আপনার কিছু না কিছু নিয়ে আলোচনা হবে। ওকে, এখন ধরেন আপনার কোন একটা ইস্যুতে ওপেনলি ডিসকাস, এবং ওই ডিসকাশন গুলো কিন্তু আপনার টিভিতে দেখায়, মিডিয়া থাকে, বিভিন্ন মানুষজন থাকে। এখন ধরেন কোন একটা সিরিয়াস ইস্যুতে, খুবই সিরিয়াস ইস্যু হচ্ছে ওইটা, আপনি রেগুলার যে একটা চ্যানেল থাকে কূটনৈতিক চ্যানেল, সেটার মাধ্যমে ডিল করলে, জনগণ জানলে বা মিডিয়াতে আসলে ওই সমস্যা আরো বেশি গভীর হয়ে যাবে। ঠিক আছে, বা ওই সমস্যার সমাধান হবে না, আপনাকে সেটা অনেকটা সিক্রেট ওয়েতে বা অন্য কোনো ওয়েতে ডিল করা লাগবে। যখন এটার একদম ডিলটা হয়ে যাবে এরপরে আপনি জানার, সমস্যা নেই। এইটা হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, এটা সাধারণত বিতর্কিত। যেমন ধরেন হচ্ছে, ধরেন আপনার ধরেন ভেনেজুয়েলা, ঠিক আছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হচ্ছে এখন আটকা হচ্ছে ইউএসএ, এখন ইউএসএ এর মধ্যে ওনাকে এক্সচেঞ্জ করা নিয়ে বা ওনাকে মুক্তি দেওয়া নিয়ে ভেনেজুয়েলা এবং ইউএস এর মধ্যে ডিল হইতে পারে, অবশ্যই আপনার কূটনৈতিক আলোচনা চলতেছে, দেন দরবার চলতেছে। ঠিক আছে, এখন এটা যদি হচ্ছে আপনার মিডিয়ার সামনে রেগুলার পাবলিশ হয়, তাহলে যেটা হবে ইউএস এর চাপে পড়বে, তারপর হচ্ছে ভেনেজুয়েলাতে ইউএস এর কনসুলেট বা প্রতিষ্ঠানগুলো আক্রমণের মুখে পড়তে পারে। কারণ মানুষ অলরেডি কিন্তু নিউজে না আসলে অর্ধেক মানুষ ভুলে যায়। আপনি প্রথম দিন যেরকম শক খাইছিলেন, আজকে কিন্তু শক খাচ্ছেন না, কারণ উইথ টাইমস ইট হিলস। ঠিক আছে, তো দেখেন এগুলো হচ্ছে এখন বিহাইন্ড দ্য চ্যানেলে হবে, ব্যাক চ্যানেলে হবে, এরপরে যখন ডিলটা হয়ে যাবে তখন হুট করে পাবলিশ করবে। যেমন ধরুন হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, যেটা হয়েছে অলরেডি। যেমন ধরুন হচ্ছে আপনার চীন, সরি, আপনার ইরান শিয়া এবং হচ্ছে সৌদি আরব সুন্নি, ওদের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক নাই।
ঠিক আছে, ওরা ওদের দীর্ঘদিন সম্পর্ক, ওরা কোনো ধরনের ডিপ্লোম্যাটিক সম্পর্কই নাই। হুট করে একদিন চীন ঘোষণা দিল যে ইরান এবং সৌদি সম্পর্ক রেজিস্টার করা হয়েছে, ওরা খুব ভালো সম্পর্কে আছে, ঠিক আছে, ওরা হচ্ছে এখন সব ঠিকঠাক। আচ্ছা, এই নিউজটা কি দেখছেন আপনারা? গত 1-1.5 বছর আগে হয়েছে, কেউ দেখেন নাই? না ভাই, না। আপনারা তখন আসলে দেখছেন বা ওইভাবে প্রিপারেশন নিচ্ছিলেন না, হয়তো খেয়াল করেন নাই, বাট এখানে যার আগে প্রিপারেশন নিচ্ছিলেন, যেমন ধরেন হচ্ছে কে আছে বলেন, পুরাতন পাপি কারা কারা আছেন, ঠিক আছে, ওরা জানবে। ঠিক আছে, যেমন আমরা সবসময় দেখে আসি সৌদি ইরান মারামারি করবে, হুট করে দেখতেছি সৌদি এবং ইরান হচ্ছে আপনার চীন ঘোষণা দিল যে একটা চুক্তি হয়ে গেছে দুইটা দেশের মধ্যে, এবং হচ্ছে ওরা আর ঝামেলা আনতে নাই, হুট করে, মানে মানে আউট অফ এ ব্লু। এবং সৌদি এবং ইরান এই ডিলের পরে সবচেয়ে চাপে পড়ে গেছে ইউএসএ। ইউএসএ জানেই না যে ওর সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যালাই সৌদি, সে হচ্ছে সবচেয়ে আপনার ওয়ান অফ দ্য এনিমি ইরানের সাথে ডিল করে ফেলাইছে। তাহলে এটা পুরোটা হচ্ছে ব্যাক চ্যানেলে। এখানে এগুলা ডিসকাশনে কখনো সৌদি আরবের বাদশাহ সালমান, রাজপুত্র সালমান বা বাদশাহ বা ইরানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেউ যায় নাই, কোনো ফিমেলের ফেসই যায় নাই। ওরা হচ্ছে ব্যাক চ্যানেলে লুকায় লুকায় চুক্তি করলো, হুট করে ঘোষণা দিয়ে ফেলছে। এখন এইটা যদি আগে থেকে জানাইতো যে ইরান এবং সৌদি ডিল করতে যাচ্ছে, এখানে বাহার ঢুকাই দিত কে বলেন তো? ইউএসএ, ঠিক না? অবশ্যই দিত। এটা হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, যেটা জানাইলে হচ্ছে যেটা এক্সিকিউশনটা টাফ হবে, সেটা আপনি জানাবেন না, সেটা আপনি এক্সিকিউট করবেন, এরপরে মানুষকে জানাবেন। ঠিক আছে, স্টার্ট। এগুলো সাধারণত কূটনীতিক গোপনে হয়, ঠিক আছে। এই ধরনের কূটনীতি একটা সমস্যা হচ্ছে, কূটনৈতিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হওয়ার পর যখন জনগণের সামনে আসে, তখন একটা অংশের ফলাফলকে ভালোভাবে নিতে পারে না, আবার নিতেও পারে, ঠিক আছে, ইট ডিপেন্ডস। প্রাসাদ কূটনীতি কাকে বললাম? প্রাসাদ করে দিবেন আর কি। এখন আপনি হচ্ছে আমাকে প্রাসাদ করে দিচ্ছেন বা বলেন। পরবর্তীতে কি হলো যে সৌদি আর ইরানের যে চুক্তি ভালো হলো, সম্পর্ক চীন চলতেছে, বললো, পরে কি হলো? ভালো চলতেছে। এখন এখন ভালো সম্পর্ক? হ্যাঁ, এখন তো ভালো সম্পর্ক। ঠিক আছে, রিসেন্ট টাইমে আপনি এই যে ইরান যতগুলা মিলিটেন্টকে হচ্ছে ফিট করে, সেখান থেকে আপনার সৌদিতে কোনো আক্রমণ হয় নাই, ঠিক আছে, এবং ওরা ডিল করতেছে। যখন আপনার এই যে ইস্ট প্যালেস্তাইন সমস্যা হয়েছে, তখন হচ্ছে প্যালেস্তাইন সমস্যা সলভ করার জন্য কিভাবে সলভ করা যায়, ঠিক আছে, বা ইরানে যখন আক্রমণ চালাইছে, তখন ইরান কিন্তু আপনার ঠিক আছে, কোথায় গেছে? সৌদি আরবে ভিজিট করতে গেছে, সৌদি কি চাচ্ছে বা সৌদি মতামত কি, দে আর ওকে, ঠিক আছে, দে আর ডুইং ফাইন, ঠিক আছে, আগের মতো আর নাই, ঠিক আছে। তাহলে প্রাসাদ কূটনীতি হচ্ছে কি ভাই? যেমন ধরেন হচ্ছে এই যে আমি আমি হচ্ছে আপনাকে একটা বিল্ডিং করে দিলাম, ঠিক আছে, তারপর ধরুন রাজা ভাই হচ্ছে আপনাকে কাছে ধারে দিল, আপনি কার কথা শুনবেন? অবশ্যই আমার কথা শুনবেন, কারণ আমি বিল্ডিং করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ম্যানিপুলেটিং একটা টুল, ঠিক না? তাহলে আপনার প্রাসাদ কূটনীতি হচ্ছে এরকম যে আপনাকে একটা বিল্ডিং করে দিবে, আর আপনি হচ্ছেন তাহলে তো পক্ষেই থাকবেন আর কি, তাহলে ইজি। তাহলে কাকে বিল্ডিং করে দিবেন? যার বিল্ডিং আছে থাকে, নাকি যার নাই থাকে? যার নাই থাকে, তাহলে কার নাই? যে গরিব তার নাই। আফ্রিকাতে হচ্ছে ঝামেলা হয়ে থাকে। আফ্রিকার হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে উক্ত মহাদেশের নানান দেশের সরকারি ভবন, পার্লামেন্ট, রাষ্ট্রপতি ভবন, গবেষণা ভবন নির্মাণ করে দিচ্ছে কে? আপনার চীন। যেমন হচ্ছে 2022 সালে জিম্বাবুয়ের হারারাতে নির্মিত দেশটির নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ কাজ পরিচালনা অর্থায়ন করছে চীন, করে গিফট করে দিছে ভাই, গিফট, নট লোন, বানায় দিয়ে দিছে। 33,000 বর্গ মিটার, ঠিক আছে, জুড়ে হচ্ছে এটা অবকাঠামো আছে, 6 তলা বিশিষ্ট অফিস কমপ্লেক্স, পার্লামেন্ট সদস্যদের কর্মীদের থাকার জায়গা, ঠিক আছে। এটা হচ্ছে নিউটন টু, তাহলে বুঝতে পারতেছেন ওরা সবসময় চীনের কথা মতো চলবে আর কি। তারপর হচ্ছে আপনার এই তানজানিয়াতে হচ্ছে নেতৃত্ব প্রশিক্ষণ কেন্দ্র, প্রেসিডেন্ট ভবন নির্মাণ করে দিচ্ছে হচ্ছে বুরুন্ডিতে। এইগুলো করার মাধ্যমে হচ্ছে আপনি ওদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতেছেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার কি ভালো সম্পর্ক স্থাপন করবেন, নজরদারি করতে পারবেন, গুপ্তচর বৃদ্ধি করতে পারবেন, রাজনৈতিক প্রভাব, ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবেন। আপনি তো অবশ্যই চীনকে ভোট দিবেন না? তাহলে ছাগল কূটনীতি হচ্ছে কি? যে ছাগলের মাংস খাওয়া আমি খুশি করে দিলাম, এরপরে ছাগল গিফট করে দিলাম, ঠিক আছে, এগুলো পড়তে পারবেন আপনারা। ওকে, তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। বলেন, কোনো প্রশ্ন আছে কিনা? ভাই, এই কাতারের বাচ্চা যে আপনার কথা বুঝে যাচ্ছে না ভাই।
আরেকবার। ভাই এই